তরুণদেরকে ক্লান্ত করে দেওয়ার চেষ্টা আছে, মানে নানা ধরনের নানা রকম তরুণরা ফায়ার ফাইটিং এ ব্যস্ত ক্লান্তির রেখে। আগে তো নানান ধরনের বিতর্কও করেছে। এখানে মানে আপনার নিজস্ব কিংবা কিছু প্রচলিত দৃষ্টিভঙ্গিও আছে আপনার এই বক্তব্যে, যেমন হোঁচট খেয়েছে কিনা, তারপর তরুণরা মুখ ফিরিয়ে নিয়েছে কিনা, ইতিমধ্যে ফেল করেছে কিনা। আমার কাছে মনে হয় যে এগুলো বলার জন্য আরও সময় আমাদেরকে দেখতে হবে, কারণ সব মিলিয়ে সব কিছুর পরেও এই গণ অভ্যুত্থানের পরে আজকে পর্যন্ত এটা এখনও সাকুল্যে 1.5 বছর আমরা এখনও এটার মধ্যে আছি, এবং একটা নতুন ধরনের রাজনীতি, সেটা তরুণ বৃদ্ধ সব কিছু মিলিয়ে নতুন ধরনের রাজনীতি এখনও এটা শেপ নিচ্ছে, পুরোপুরি শেপ নেওয়াটা। এটা আপনি জানেন যে একটা 50-60 বছরের একটা রাষ্ট্র, সেখানে এক ধরনের রাজনীতি চলে এসছে, এটার মধ্য দিয়ে জায়গা করা, নতুন একটা রাজনীতিকে জায়গা করা, এটা 1-2-3 দিনের ব্যাপার না, এটা একটা সময় লাগে। এবং সেখানে সেইটাতে আমরা যাচ্ছি, এবং সেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, তরুণদেরও অনেক জায়গায় মানে সেটব্যাক আছে, আবার সামনে এগিয়ে যাওয়া আছে, এগুলো মিলিয়ে আছে। এখন তুলনাটা হয় খুব অসম। ধরেন আপনি যদি বিএনপিকে স্ট্যান্ডার্ড ধরে এনসিপি তুলনা করেন, তাহলে অবশ্যই বিএনপির তুলনায় এনসিপি অনেক জায়গায় পিছিয়ে থাকাটাই স্বাভাবিক, কারণ বিএনপি একটা 50 বছরের দল, আর এনসিপি হচ্ছে মানে এখনও মাত্র এই 1 বছর হলো। কিংবা ধরেন নেপালের সাথে তুলনা করা হয় বাংলাদেশকে, ইদানিং এই কথাটা আবার এসছে যখন নেপালের উদাহরণ দিই, কিন্তু নেপালের সাথে বাংলাদেশের তুলনা করা যাবে না অনেকগুলো কারণে। একটা কারণ হচ্ছে যারা এবার ক্ষমতা এসছে নেপালে, তাদেরকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের দল। এটা কিন্তু ফ্যাকচুয়ালি সত্য না। মানে এই দলটা গণ অভ্যুত্থানের আগে থেকেই ছিল, এবং তারা 2022 সালের নির্বাচনে 10% এককভাবে ইলেকশন করে 10% ভোট পেয়েছিল। এবং তাদের যিনি ওই যে তরুণের কথা আমরা এখন শুনছি, বালেন শাহ, তিনি কিন্তু, আপনি যদি নেপালের তরুণদের সাথে কথা বলেন যারা গণ অভ্যুত্থান করেছে, তিনি কিন্তু গণ অভ্যুত্থানের নেতা না। তিনি আগে থেকেই পরিচিত একজন হিপ হপ আর্টিস্ট ছিলেন, মানে আগে থেকেই তার একটা পরিচিতি ছিল। তিনি যেটা করেছেন, তিনি এই আরএসপি যে দলটা, সেই দলে যোগ দিয়েছেন। এবং নেপালে নির্বাচনটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তির। তো যাদেরকে গণ অভ্যুত্থানে পরাজিত করা হয়েছিল তারা একদিকে, আর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আরেকদিকে, মানে স্বাভাবিকভাবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতেছে। এখন বাংলাদেশে বলা হচ্ছে যে নেপালে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতলো, বাংলাদেশে জিতলো না। এটা বলার মানে, এটা ইন্টারেস্টিংলি বিএনপির লোকজন বলে। তো বিএনপি কি মনে করে যে তারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি? বিএনপি এরকম বলেছে, বলে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ প্রচুর এরকম আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বিশ্লেষণ। মানে আনকনসিয়াসলি তারা বলে, কিন্তু বলতে গিয়ে যেটা হয় যে তারা ভুলে যাচ্ছে যে তারাও কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। ফলে বাংলাদেশের নির্বাচনটা গণ অভ্যুত্থানের পক্ষের বনাম বিপক্ষের শক্তির মধ্যে ঘটে নাই। বাংলাদেশের নির্বাচন ঘটেছে সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির। বিএনপি শুধু এই গণ অভ্যুত্থানে না, এর আগেও গত 8-10 বছরে বিএনপির হিউজ কন্ট্রিবিউশন এবং স্যাক্রিফাইস আছে তাদের নেতাকর্মীদের। তারা অনেক অত্যাচারের শিকার হয়েছে। ফলে সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশে গণ অভ্যুত্থানই বিজয়ী হয়েছে, এবং বাংলাদেশে যতটা তীব্র গণ অভ্যুত্থান হয়েছে, এটা নেপালে এত তীব্র গণ অভ্যুত্থান হয় নাই। আপনি মনে রাখবেন, বা আপনার নিশ্চয়ই খেয়াল আছে, যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি। নেপালে ঘটনাটা সেটা না। নেপালে একটা ডেমোক্রেটিক সরকারের বিরুদ্ধেই তার অনিয়ম, দুর্নীতি এবং ওই স্বজনপ্রীতির বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। ফলে দুটো কিন্তু তুলনা কিন্তু একরকম হবে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে একেবারেই আমাদের কনটেক্সটে। আমাদের এখানে ওল্ড স্টাবলিশমেন্ট, ব্যবসা বাণিজ্য, ডিপ স্টেট, পুরনো রাজনৈতিক দল, সমস্ত কিছু মিলিয়ে তারা যেভাবে আগের সেটআপটা বজায় রাখতে চায়, সেখানে পুরো স্রোতের বিপরীতে গিয়ে শুধুমাত্র আবেগ দিয়ে কিছু তরুণ একটা কিছু নতুন কিছু রাতারাতি করে ফেলবে, এত দ্রুত জিনিসটা ঘটবে না। কিন্তু গ্র্যাজুয়ালি অনেকগুলো পরিবর্তন ঘটছে। আমরা দেখেছিলাম যে তরুণদের কিন্তু এক ধরনের উত্থান হয়েছিল, উত্থানকে ধীরে ধীরে কিন্তু তলানিতে না, এটা তলানিতে না, এটা স্বাভাবিকীকরণ হচ্ছে। তখন একটা উত্তুঙ্গ সময়। স্বাভাবিক মানে কি একেবারে ছোট হয়ে যাওয়া, এটা কি স্বাভাবিক বলেন? ছোট কথাই হচ্ছে। এনসিপি তো দিনে, ধরেন এনসিপির কথা যদি বলেন, এনসিপি দিনে দিনে আরো বিকশিত হচ্ছে। এনসিপির এখন 6 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে। আমি এনসিপি বলছি না, তরুণদের স্পেসটা সংকুচিত হচ্ছে না? সংকুচিত করা হচ্ছে, করার চেষ্টা আছে। তরুণদেরকে ক্লান্ত করে দেওয়ার চেষ্টা আছে, মানে নানা ধরনের নানা রকম তরুণরা ফায়ার ফাইটিং এ ব্যস্ত রেখে। আগে তো নানান ধরনের বিতর্কও করেছে। একটা দেখেন, আপনি যদি আপনার নিশ্চয়ই মনে আছে মুক্তিযুদ্ধের পরে যে তরুণরা, মুক্তিযুদ্ধের পর আপনাকে এখানে সিনেমা বানাতে হয়েছে, আবার তোরা মানুষ হ। এই মেসেজটা কাদেরকে? ওই মুক্তিযোদ্ধাদের, তরুণ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে তোরা মানুষ হ। মানে অর্থাৎ একটা স্খলন হয়, কিন্তু এটা দ্বারা তো আর, এটা আমাদের তরুণদের একটা স্খলন হয়েছে। সবার হয়েছে সেটা বলবেন না, ব্যক্তিগতভাবে কারো কারো হতে পারে, কিংবা কারো কারো হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো টোটাল তরুণদের যে রাজনীতি, যার স্খলন, যে রাজনীতিতে যার তো স্খলন হবে, কিংবা যার কোনো একটা যাকে নিয়ে বিতর্ক হবে, সে রাজনীতিতে টিকবে না। কিন্তু আমরা তো ব্যক্তি ধরে কথা বলবো না, আমরা দেখবো আপনার যে ফ্রেমিংটা, তরুণদের রাজনীতি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্রেমিং। তরুণদের রাজনীতি তরুণরা এগিয়ে নিয়ে যাবে। আজকে আমি যদি সময়ের চাহিদা পূরণ করতে না পারি, আমাকে মাথায় তুলে নাচবে না। হাদিকে কেন স্মরণ করে সবাই? কারণ হাদি, তরুণরা যে অ্যাঙ্গারটা বা যে প্রতিবাদটা চাচ্ছিল সেটা সে স্পষ্ট ভাষায় দিতে পেরেছে, এই জন্য তরুণরা তাকে খুব শ্রদ্ধা করে। কিংবা এই যে ইদানিং যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা অনেক
দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছে সেখানেই তাকে নিয়ে তরুণদের এক ধরনের উচ্ছ্বাস এবং ক্রেজ দেখতে পাচ্ছি। সো এটার কারণ কি? কারণ সে কিছু স্পষ্ট কথা বলতে গিয়ে কিছু আবার এমন কথা বলে ফেলে যেটা হয়তো ঠিক আমরা সবাই সবসময় সমর্থন করতে পারবো না সর্বাবস্থায়, বাট তার একটা সক্রিয়তা এবং জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ভিত্তি সবকিছুই আছে। মানে তরুণরা এগোচ্ছে অবশ্যই, এবং আমরা একটু এর মধ্যে রাকিবুল অনেক আপস হাসান এন্ড ডাউনস থাকবে, কিন্তু এগিয়ে যাবে। এগিয়ে যাচ্ছে।